আইসিটি কোর্টে হাসিনার যে বিচার চলছিল সেই বিচারের রায় আজকে প্রকাশিত হয়েছে এবং হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে আগে ছোট করে বলা নিউজ। হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ডিটেল দিকটা হলো যে ওর ভিতরে 5টা চার্জ আনা হয়েছিল। 5টা চার্জের মধ্যে প্রথমটা ছিল আসলে সে সরাসরি সরকারি কর্মচারীদের সামনে, আরো সুনির্দিষ্ট করে বললে ওটা তার একটা কমিটি ছিল, যে কমিটিতে নিয়ে এই বিষয়গুলা উনি প্রকাশ করতেন উস্কানিমূলক। চার্জটা আছে উস্কানি কেন? কারণ ওখানে উনি পরিষ্কার করে তার সাবঅর্ডিনেট যেসব অফিসাররা আছে তাদের সবাইকে উস্কানি দিয়ে বক্তব্য দিত, যাতে তারা এই আন্দোলনকারীদেরকে মারতে প্ররোচিত হয়ে যায়, সাহসের সাথে করতে থাকে। প্লাস আপনারা জানেন যে সবসময় হাসিনা যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট দিত, ধরেন একজনকে আয়নাগরে পাঠাইতে হবে গুম করে কিংবা মেরে ফেলতে হবে, হাসিনা এই অর্ডারটার সাথে থোক টাকা দিতে দিত এবং এই থোক টাকাটা এই কাজে যারা দিত থাকতো তাদের মধ্যে একটা ভাগ হতো। আমি এটা কোনো অফিসিয়াল মানি না, ফলে আনঅফিসিয়াল একদম ক্যাশ টাকা দিত হাসিনা। এইভাবে কাজটা চলেছে এবং এই কাজগুলো পাওয়ার জন্য আবার তাদের মধ্যে কম্পিটিশন ছিল। ডিজিএফআই আর এনএসআই এর মধ্যে একটা বড় কম্পিটিশন হতো। সেটি থেকে বেশিরভাগ কাজ এনএসআই করতো এই কারণে যে এনএসআই এর উপরে রয়ের প্রভাব ছিল, এটা পুরাটাই র কন্ট্রোল করতে, ফলে এনএসআই কে দিয়ে কাজ করাতো সে বেশি এই ধরনের কাজগুলো। তো ফলে যখন যদি ওখানে উপস্থিত ছিল আমাদের ডিজিএফআই চিফ তৎকালীন হামিদ, তিনিও থাকতেন, উপস্থিত থাকতেন তার সেই মিটিংয়ে। বিশেষ করে শেষের দিককার এই যে জুলাই আগস্ট মাসের মিটিং গুলো হতো সেখানে হতো। তো এখানে উনি যে বক্তৃতাগুলো দিচ্ছেন এইগুলোরই কল রেকর্ড পাওয়া গেছে, সেইটা আদালতে পেশ করা হয়েছে। এই জন্য আদালতে এটা একটা সবচেয়ে বড় চার্জ হিসেবে গেছে যে তিনি অফিসার থেকে উত্তেজিত করতেছেন, যাতে তারা এই আন্দোলনকারীদেরকে মারার জন্য ডেসপারেটলি আগে যেতে পারে। সো এইটাই চার্জ আনা হয়েছিল। এই চার্জে তার মৃত্যুদণ্ড হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে যাবজ্জীবন মানে আবার ওই যে 30 বছর না 14 বছরের সব তর্ক যাতে না আসে সেজন্য পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এই যাবজ্জীবন মানে হলো জেলখানে থাকবেন উনি, এবং যতদিন উনি মারা না যান ততদিন পর্যন্ত এই যাবজ্জীবন বলতে এটা বোঝাবে। এনিওয়ে, তবে এটা তো জাস্ট কথার কথা মানে আমি বলতে চাচ্ছি এই সাজাটা ইম্পর্টেন্ট হয় না এই জন্য যে পরের সাজাগুলো আরো যে 4টা অভিযোগ ছিল, ওই 4টা অভিযোগের কারণে পরের গুলো ইম্পর্টেন্ট না। এই 4টা অভিযোগের মিলে সব মিলে সার কথায় মানে 4টা অভিযোগের একসাথে 2টা ফাঁসির অর্ডার দিয়েছে ওই 4টা অভিযোগে 2টাতে। তার মধ্যে একটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনার চানখারপুলের যে হত্যাকাণ্ডটা সেটা, আর এই যে আশুলিয়ার যে হত্যাকাণ্ডটা, এই 2টা হত্যাকাণ্ডের কারণে এটা অনেক বেশি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মানে আইসিটি কোর্টে মানে ইউএন এর আইন অনুযায়ী এই ধরনের অপরাধগুলা যে শুধু ওই অফিসারকে ডেকে নিয়ে বসে উত্তেজিত কথা বলে তাদেরকে উত্তেজিত করছে অতটুকুই না, তারা যেন ওই উত্তেজনার ঠেলায় গিয়ে সুনির্দিষ্টভাবে খুন করে মারে, এটারও সুনির্দিষ্ট প্রমাণ যখন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটা তো আছে মানে হাসিনা শুধু ওটা দিয়ে থামেন নাই, উনি একসঙ্গে জনগণ মারা রোগ কাজটা করে যাচ্ছে। সেই জন্য এই 2টা আইন মানে এই 2টা অভিযোগ সবচেয়ে বড় করে আমলে নিয়েছে আইসিটি কোর্ট। আইসিটি কোর্টের টোটাল রায়টাই পড়ে দেখেছে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়ছে 2 জাজে মিলে। প্রথম অংশটা পড়ছে অন্য এক জাজ, আর শেষটা করেছে যে আমি যদি জানি যে রায়টা লিখেছে ও সে ড্রাফট করেছে সে, পরে 3 জাজ মিলে এটা অ্যাগ্রি করছে। সেই চিফ জাজ যে উনি আসলে রায়টার ঘোষণা করছেন পুরো বিচারের রায়টা কি। এ হচ্ছে যে রায়ের প্রশ্ন, ফলে এখন কি হবে এই প্রশ্নে বলা যায় যে আজকে থেকে আমরা ধরে নিতে পারি বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়ে গেল, একটা রীতিমতন মাইলস্টোন হবে এটা। কেন? যেমন ধরেন এরপরে যদি রাষ্ট্র বাংলাদেশ চলতে চাইবে তাতে এমন কোনো অফিসার খুঁজে পাইবেন না আপনি সাবঅর্ডিনেট যাকে দিয়ে আপনি যা খুশি করে দিতে পারবেন হাসিনা, কারণ এটা দিয়ে সবাই এখন টের পেয়ে গেল
যে আপনার প্রধানমন্ত্রীর সেন্টার থেকে এইসব কাণ্ড করলে বাঁচা যাবে না, বাঁচা যায় না। এই রায়ে সেটা প্রমাণ হলো। ফলে যে যার মতন এখন প্রত্যেকে মানে ধরেন যে একটা আইজি বা স্বরাষ্ট্রমন্ত্রীকেও এই নির্দেশ দিলে প্রধানমন্ত্রী যদি এই নির্দেশ দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে এটা লিখে দেন। লিখে দিলে আবার হবে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কথা শুনছেন কেন? এই কাজ করাটাকে লিগেলি কি আপনি জনগণকে মারধর খুন করতে পারে? দুই, কেন আদালত সিরিয়াস হয়েছে এই বিষয়টা নিয়ে? সিরিয়াস হচ্ছে এই জন্য যে শুধু এটা বিয়েদের বিরুদ্ধে আপনার হাসিনার বিরুদ্ধে চার্জই না আসলে, মানে ওদেরকে বসে তাকাইছে শুধু অতটুকুই না, ওই বক্তব্যের ভিতরে ওই যে হাসিনা যে বক্তৃতাটা দিচ্ছে ওদের মিটিং এ বসে, ওই বক্তৃতায় সে সরাসরি বলতেছে যে আমি এদের সবাইকে খুন করবো, এসব রাজাকারের বাচ্চা, রাজাকার থেকে মারছি না, এদেরকেও মারবো আমি। এখন এই যে কথাটা বলে ফেললো, আর দেখাচ্ছে যে চানখার পুলে আর আশুলিয়ার তো সরাসরি দেখা যাচ্ছে যে খুন করছে, শুধু তা এগুলোর ভিডিও পাওয়া যাচ্ছে। সো এটা দেখে যাদের পক্ষে আর সিদ্ধান্ত নিতে দেরি হয় না, যে একদিকে উস্কানিমূলক বক্তব্য, 2 নম্বর হচ্ছে যে এগুলো সরাসরি খুনের নির্দেশ দিচ্ছে যে আমি মারবো এদেরকে, আমি এরা রাজাকার, আমি রাজাকারদের আগে শাস্তি দিয়ে খুন করছি, ফাঁসি দিছি, এদেরকেও একইভাবে মারবো আমি। এই কথাগুলো তখন সাক্ষী হিসেবে, প্রমাণ হিসেবে হাজির হয়ে যাচ্ছে আসলে। সো এইভাবে মূলত হয়েছে জিনিসটা। তাহলে এরপরে এখন কি হবে? এরপরে এখন যে কোনো সরকারি কর্মচারী, বিশেষ করে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীতে, সেটা আর্মি হোক, ডিজিএফআই হোক, এনএসআই হোক, যেই হোক না কেন, এরা সবাই এদের কানে পানি ঢুকবে এখন, যে আমাকে নির্দেশ দিয়েছে যেন আমি খুন করে দিয়ে আসছি। এই কথা বললে আর পাওয়া যাবে না। খোদ হাসিনারই ভাসি হয়ে গেছে। কামাল মানে আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁসি হয়ে গেছে। আইজির বেলা বলতেছে সে ইকুয়ালি ফাঁসি হওয়ার মতন কাজ করেছে, অপরাধ করেছে, কিন্তু যে দেশের রাজসাক্ষী হয়েছে ওই জন্য ওর সাজাটা কমিয়ে 5 বছর করা হয়েছে। কিন্তু বলে দিচ্ছে পরিষ্কার করে যে সেও কিন্তু একই অপরাধ করছে। ওদের অপরাধ হলো যে কমান্ডিং অর্ডারটা, সুপিরিয়রিটি। আপনার সুপিরিয়র কমান্ডার হলো হাসিনা, তার কমান্ড এসছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কমান্ডার এসছে আইজির কাছে। এরা সবাই এই সিনিয়র মোস্ট যারা, তারা কমান্ড দিচ্ছে, ফলে এই কমান্ড থেকে নেওয়া এবং সেটা প্রপাগেট করা, এই অভিযোগে তাদের সাহায্য হয়ে গেছে। ফলে এখন থেকে এর একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের রাষ্ট্রের মধ্যে। ঠিক যেমন আমেরিকাতে বলা আছে যে সেনাবাহিনীকে যদি কিছু বলা হয়, যেসব কাজ আইন অনুযায়ী দেখা যাচ্ছে যে এই কাজ করলে পরে অপরাধ হবে, সেসব কাজ না করতে সেনাবাহিনীর সদস্যরা বলতে পারে আমি করবো না। যদি সে একটু নোট না রাখে তাহলে সে দায়ী হবে। ফলে এইরকম একটা জায়গায় আমরা চলে যেতে অবস্থায় যাবো এখন। ফলে প্রধানমন্ত্রী বলছে, 3 বারের চুরি করা প্রধানমন্ত্রী আমাকে যা খুশি বলতেছে আর টাকা ধরায় দিচ্ছে, আর আমি তাই করে ফেলতেছি, আর আমার কোনো দায় নাই। এই যে এতগুলা ভিডিও হচ্ছে, পুরা দেশের অন্তত 40টা টিভি আছে এখানে, তাদের প্রত্যেকের একটা করে ক্যামেরা আছে, তারা কে কোথায় কি করতেছে, কিভাবে রাস্তার উপর শুয়ে পড়ে গুলি করতেছে, এগুলো সব ভিডিও আছে। আর এরই ভিতরে তারা করে যাচ্ছে এগুলো, বল তো গিয়েতে কোন সাহসে? সাহসটা ছিল এই জন্য যেহেতু প্রধানমন্ত্রী বলছে, বলে আমরা করে দিতে পারি। এই তার বিচারে এই জিনিসটা প্রমাণ হচ্ছে যে এটা কোনো সেফ গার্ড না। আপনি নিজেও ফাঁসিতে যাবেন, এবং এখন যেটা হবে, যে 3 জন ফাঁসি হয়ে গেল, এখন একটা একটা করে জায়গায় ধরবে যে অফিসার, টাকার যে কমিশনার ছিল পুলিশের থেকে শুরু করে কোন থানার ওসি কি এএসপি, সে পর্যন্ত এখন অভিযুক্ত হবে। হাসিনা আমলে যারা যারা হয়েছে, ধরেন কোন একটা এলাকার কারো ছেলে, কারো ভাই খুন হয়েছে, সে যদি গিয়ে থানায় ঘটনাটাকে নিয়ে এবার আইসির করে মামলা দেয়, তাহলে কি হবে? ওই পুলিশ অফিসারের এখন ফাঁসি হবে, যেহেতু মূল আসামিদের ফাঁসিটা হয়ে গেছে, আইজি পর্যন্ত হয়ে গেছে। ফলে সেটার ইম্প্যাক্টে এখন যারা যারা যে ডাইরেক্ট এখন যেতে পারবে, 2-4 জন যারা আজকে কোর্টে হাজির ছিল, ওটুকুই না। ফলে যাদের সন্তান বা ভাই আত্মীয় স্বজন মারা গেছে, তারা যে কেউ এখন গিয়ে ওই থানায় মামলা করতে পারবে, এবং এই মামলাটা করলে, আইসিটি কোর্টে এই মামলাটা করলে এটা আমল নেওয়া হবে। এর সাথে ইনু
ইনুর রেফারেন্স আছে ওখানে, 3টা লোক তো সরাসরি ধরা যাবে, ইনু, ওবায়দুল কাদের আর ঢাকা ইউনিভার্সিটির ভিসি, তার সাথে কথোপকথন হচ্ছে এবং সে সাড়া দিচ্ছে, সেও আবদার করতেছে এটা করতে হবে সেটা করতে হবে, আমি তো সামলাতে পারছি না। তো এই 3জন লোক তো এখন 3জন লোকের নামে যে কেউ মামলা করলে পরে এই 3জন লোককে ফাঁসির অর্ডার হবে। সো এটা হলো কনসিকুয়েন্স, এই 3জনের ফাঁসি হয়ে যাওয়া, 3জনের আয়, এগুলো একটা দিক। 2 নম্বরে আসেন, এরা কি আপিল করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আপিল করতে পারবে, কিন্তু আপিল করতে গেলে তো সারেন্ডার করতে হবে। সারেন্ডার করার পরে যেহেতু ফাঁসির আসা, রায় যদি হয়, আপিলেও যদি রায় না টিকাইতে পারে, রায়টা যদি বল থেকে যায়, তাহলে তো ফাঁসি হয়ে যাবে। তাহলে আসে নাকি এটা করবে না কোথা থেকে পলায় যাওয়ার চেষ্টা করবে, যতদিন ফেরারি থাকে। এই পালানে কিন্তু ফেরারি হয়ে যাবে, কথা খেয়াল রাখবেন। কেন? কারণ ইন্ডিয়ার পক্ষে এদের লায়াবিলিটি আর নিতে চাইবে না। কারণ আন্তর্জাতিকভাবে যে কোনো জায়গায়, যে কোনো আলোচনার অনুষ্ঠানের জায়গায়, ইউএন এর যে কোনো আলোচনার টেবিলে যখন ইন্ডিয়া যাবে, কেউ যখন একটা ইমোরাইটেড কোশ্চেন তুলে বসবে যে আপনারা একটা খুনের আসামিকে আশ্রয় দিয়ে রাখছেন, এটা জাস্টিফাই করা ইন্ডিয়ার জন্য খুবই টাফ। কেন দিয়ে রাখছেন আপনি? একটা ফাঁসির আসামি, প্রমাণিত আদালতে বিচার করে ফাঁসি হয়েছে, এটা এখন দোষী লোক, অপরাধী লোক এবং খুনের সাজা পাওয়া লোক, তাকে আপনি কিনে রাখেন। এখন কমপ্লিটলি তাকে চেপে যেতে হবে। যে আমার অনুমান যে তারা আলাদা একটা পাসপোর্ট দিয়ে, বেনামের পাসপোর্ট দিয়ে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিই, ওই যে কারণে ফিজির নামটা বলছিলাম। সো থার্ড কান্ট্রি থেকে পাঠাই দিবে, বেনামে গিয়ে থাকবে ওখানে, বেনামের পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া এটা দিয়ে দায়িত্ব রাখবে। এছাড়া ইন্ডিয়ার পক্ষে কোনো কিছু করার সম্ভব না। তাহলে আজকের বিচারের রায়টা সোশ্যাল ইম্প্যাক্ট হিউজ ইম্প্যাক্ট পড়বে, রাজনীতিতে ইম্প্যাক্ট পড়বে। ফলে যা খুশি করা যায় ক্ষমতা থাকলেই, এইটা সবাই বুঝে যাবে কতটা সত্যি না। তাহলে আমরা এই ব্যাপারটাকে ভালো করে যদি আমি দেখি, প্রতিক্রিয়াগুলো কি হবে সমাজে, তাহলে আমরা অনেক দূর বুঝতে পারবো। এবং এটা বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আনবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ।